ওয়াশিংটনের ভোর। সকালের কুয়াশা তখন গভীর। এরই মধ্যে ফেডারেল পুলিশ প্রধান বিল বেকারের মনে হল কুয়াশায় জড়িয়ে একজন মানুষ যেন পড়ে আছে রাস্তার পাশে। ড্রাইভার, গাড়ি দাঁড় করাও। সঙ্গে সঙ্গে ড্রাইভারকে নির্দেশ দিল বেকার। গাড়ি দাঁড়ালো। ফেডারেল পুলিশ প্রধান বিল বেকার পাশের লোকটির দিকে মুখ ঘুরিয়ে বলল, স্যার, রাস্তার পাশে একটা মানুষ পড়ে আছে বলে মনে হচ্ছে। পাশে বসা লোকটি এফবিআই প্রধান জর্জ আব্রাহাম জনসন। জর্জ আব্রাহাম জনসন ও বিল বেকার ফিরছিল ভার্জিনিয়ার আর্লিংটন থেকে। জরুরি প্রয়োজনে ভোররাতে গিয়েছিল সেখানে, এখন ফিরছে। বিল বেকারের কথা শুনে ভ্রু কুঞ্চিত হল জর্জ আব্রাহাম জনসনের। বলল, চলুন তো নেমে দেখি। কাছাকাছি হয়ে তারা নিশ্চিত হল ঠিক একজন মানুষ রাস্তার পাশে পড়ে আছে। আরও কাছাকাছি হয়ে তারা আঁতকে উঠল। একজন মানুষের রক্তাক্ত লাশ এটা। আরও কাছাকাছি গেল তারা। লাশটি চিত হয়ে পড়ে আছে, পরনে কমপ্লিট স্যুট। লাশের মুখের দিকে তাকিয়ে চমকে উঠল জর্জ আব্রাহাম ও বিল বেকার দুজনেই। লাশটি জেনারেল আলেকজান্ডার হ্যামিল্টনের। উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে লাশের পর একটু ঝুঁকে পড়ল তারা। বুকে গুলিবিদ্ধ হওয়ার কেন্দ্র দুটি, আর এই দুটি গুলিতেই সে নিহত হয়েছে। দেহে যা রক্ত লেগে আছে তা জমাট বাঁধা। মাটিতে রক্তের তেমন কোনো চিহ্ন নেই। তার মানে অন্য জায়গায় হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে। আরেকবার ভ্রু কুঞ্চিত হল জর্জ আব্রাহাম জনসনের। হত্যা করে সদর রাস্তার পাশে এনে লাশ ফেলে রাখবে কেন? এই প্রশ্নটা দেখা দিয়েছে ফেডারেল পুলিশ প্রধান বিল বেকারের মনেও। হঠাৎ তাদের নজর পড়ল লাশের বুকে রক্তের সাথে লেপ্টে থাকা একটা চিরকুটের দিকে। তারা আরও ঝুঁকে পড়ল চিরকুটটা কি ও কেন তা দেখার জন্য। চিরকুটে একটা মাত্র লাইন টাইপ করে লেখা। চিরকুটটা স্পর্শ না করে রক্তের ফাঁক দিয়ে যতটা পড়া গেল তাতে এই লেখা, দেশের সাথে বিশ্বাসঘাতকতা করে ইহুদিদের সহযোগিতার এটাই পরিণাম। লেখা পড়ে চমকে উঠল জর্জ আব্রাহাম ও পুলিশ প্রধান বিল বেকার দুজনেই। উঠে দাঁড়ালো দুজনেই। বিল বেকার তাকালো জর্জ আব্রাহাম জনসনের দিকে। বলল, আমি কিছু বুঝতে পারছি না স্যার। ওরা কি এ ধরনের কাণ্ড ঘটাতে পারে? ফ্রি আমেরিকা মুভমেন্ট ও হোয়াইট ইগল এতটা পাগল হতে পারে যে এই কাণ্ড ঘটিয়ে তা আবার সদর রাস্তার ধারে এনে তাতে সাইনবোর্ড দিয়ে রাখবে? এই প্রশ্নগুলো ভীষণ পীড়া দিচ্ছিল জর্জ আব্রাহাম জনসনকেও। কিছুতেই হিসাব মেলাতে পারছিল না। বিশেষ করে আহমাদ মুসা, যেখানে সারা জেফারসন ও গোল্ড ওয়াটারের পাশে আছে, সেখানে এই ধরনের কাণ্ড ঘটাতে পারে কি করে? তাহলে কি তাদের অজান্তে অতি উৎসাহী কেউ এই কাণ্ড ঘটিয়েছে? এটাও জর্জ আব্রাহামের মন থেকে মেনে নিতে পারছে না। জর্জ আব্রাহাম জনসন বিল বেকারের প্রশ্নের উত্তরে বলল, আমাকেও ব্যাপারটা অবাক করেছে। কিছু বুঝতে পারছি না বেকার। ঝামেলার এই চিরকুটটি তাহলে সরিয়ে ফেলব কি স্যার? বলল বিল বেকার আগ্রহী কণ্ঠে। জর্জ আব্রাহাম তাকালো বিল বেকারের দিকে। বলল, না বেকার, চিরকুট না নিয়ে যেভাবে আছে সেভাবেই থাকবে। অপরাধীকে আড়াল করা নয়, তাকে আইনের হাতে সোপর্দ করাই আমাদের দায়িত্ব। ধন্যবাদ স্যার, আমি চিরকুটটাকে বিশ্বাস করতে পারছিলাম না, তাই কথাটা বলেছি, বলল বেকার। ধন্যবাদ বেকার, তুমি ওদের ডেকে পুলিশ কন্ট্রোলে টেলিফোন করতে বলো, ওরা আসুক। জর্জ আব্রাহাম জনসনের গাড়ির পেছনে ছিল তাদের টিম পুলিশের গাড়ি। বিল বেকার ডাকলো তাদের। গাড়ি থেকে 6 জন পুলিশ নেমে দ্রুত এগিয়ে এলো। বিল বেকার ওদের মধ্যে যে অফিসার তাকে বলল, ডিউটি পুলিশকে টেলিফোন করো, ওরা আসুক। সঙ্গে সঙ্গে পুলিশ অফিসার তার ওয়্যারলেস নিয়ে একটু দূরে সরে দাঁড়ালো কথা বলার জন্যে। এ সময় জর্জ আব্রাহাম জনসন চারদিকে একবার তাকিয়ে দ্রুত বলে উঠল, বিল বেকার, এই তো সামনে আলেকজান্ডার হ্যামিল্টনের বাড়ি। এতক্ষণে লাশের দিকে সব মনোযোগ থাকায় কোনো দিকে তাকাবার ফুরসত হয়নি। ঠিক স্যার, তাহলে কি পুলিশ পাঠাবো ওদের খবর দেওয়ার জন্যে? বলল বিল বেকার। পুলিশ নয়, তুমি নিজে যাও বেকার। মিসেস হ্যামিল্টনকে তুমি নিজে খবরটা দাও, জর্জ আব্রাহাম জনসন বলল। অল রাইট স্যার, বলে বিল বেকার একজন পুলিশকে সাথে নিয়ে পা বাড়ালো জেনারেল আলেকজান্ডার হ্যামিল্টনের বাড়ির দিকে। অল্পক্ষণ পরে মিসেস আলেকজান্ডার হ্যামিল্টনকে সাথে নিয়ে ফিরে এলো বিল বেকার। মিসেস হ্যামিল্টন কাঁদছিলেন, তার সাথে তার এক মেয়ে, সেও কাঁদছিল। মিসেস হ্যামিল্টন লাশ দেখে কান্নায় ভেঙে পড়ে আছড়ে পড়তে যাচ্ছিলেন। মিস্টার
হ্যামিল্টনের লাশের পর। জর্জ আব্রাহাম তাকে ধরে ফেলে বলল, ম্যাডাম, ধৈর্য ধরুন, তদন্তের স্বার্থে লাশটা এমনই রাখতে চাই, দয়া করে একটু ধৈর্য ধরুন, আমাদের সাহায্য করুন। মিসেস হ্যামিল্টন বুঝল সে লাশ আর স্পর্শ করতে গেল না, কিন্তু বাঁধ ভাঙা কান্নায় তার দেহ লুটিয়ে পড়ল মাটির উপর। জর্জ আব্রাহাম সদ্য আসা অপেক্ষমান সংশ্লিষ্ট পুলিশ অফিসারকে সুরতহাল রিপোর্ট তৈরি করতে নির্দেশ দিল। কাজে লেগে গেল পুলিশ অফিসার। প্রথমে চিরকুটটি জব্দ করল পুলিশ। মিসেস হ্যামিল্টনে পড়ল চিরকুটটি, পড়ে কেঁদে উঠল, বলল, ও গড, তাহলে ফ্রি আমেরিকা ও হোয়াইট ইগলরাই হত্যা করল আমার স্বামীকে, আহমদ মুসার কুমন্ত্রণায়। ও গড, আমি কত নিষেধ করেছি তাকে এসব রাজনীতিতে না জড়ানোর জন্যে। মিসেস হ্যামিল্টনের চোখের সামনে নিহত মিস্টার হ্যামিল্টনের পকেটের মানিব্যাগ, কলম, চিরুনি সহ ছোটখাটো সব জিনিসকে জব্দ তালিকায় নিয়ে আসা হলো। মিস্টার হ্যামিল্টনের নিচের পকেট ঘড়ি জব্দ করতে গিয়ে পুলিশ অফিসারের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হলো। ভালো করে পরীক্ষা করতে গিয়ে হঠাৎ তার ভ্রু কুঞ্চিত হলো। সে ঘড়িটি পুলিশ প্রধান বিল বেকারের হাতে তুলে দিতে দিতে বলল, স্যার, ঘড়ির ছদ্মবেশে এটা একটা টেপ রেকর্ডার। বিল বেকার ঘড়িটির উপর একটু নজর বলিয়ে পুলিশ অফিসারের কথায় সায় দিয়ে তা জর্জ আব্রাহাম জনসনের হাতে দিয়ে বলল, আপনি দেখুন স্যার। রেকর্ডারটি পরীক্ষা করতে গিয়ে নতুন করে ভ্রু কুঞ্চিত হল জর্জ আব্রাহাম জনসনের। বলল বিল বেকারকে লক্ষ্য করে, থ্যাঙ্কস গড, বেকার, টেপটা অন করা আছে, তার মানে যা ঘটেছে তার সবই অডিও রেকর্ডার এই টেপে আছে। বলতে বলতে মুখ উজ্জ্বল হয়ে উঠল জর্জ আব্রাহামের। এটা এই ঘটনার সবচেয়ে মূল্যবান দলিল স্যার, বলল বিল বেকার। থ্যাঙ্কস গড, আমি চাই ওই দুর্বৃত্তদের শাস্তি হোক, বলল মিসেস হ্যামিল্টন। অবশ্যই হবে ম্যাডাম। মুখে এই কথা বলল বটে জর্জ আব্রাহাম জনসন ও বিল বেকার দুজনেই, কিন্তু জর্জ আব্রাহাম ও বিল বেকার দুজনের মনের কোথায় যেন খচ করে উঠল। এত বড় ভুল ফ্রি আমেরিকা মুভমেন্ট ও হোয়াইট ইগলের লোকেরা করতে পারল, তা ভাবতে তাদের কষ্ট লাগছে। সুরতহাল রিপোর্ট তৈরি শেষে জর্জ আব্রাহাম বলল, এরা লাশ নিয়ে পুলিশ হেডকোয়ার্টারে যাক এবং লাশের ময়নাতদন্তের ব্যবস্থা করুক। চলো, আমরা মিসেস হ্যামিল্টনকে পৌঁছে দিয়ে পুলিশ হেডকোয়ার্টারে যাব। টেপটা শুনে তার কপি নিয়ে তবে আমি ফিরব অফিসে। জর্জ আব্রাহাম জনসন ও বিল বেকার যখন পুলিশ হেডকোয়ার্টারে পৌঁছল তখন সকাল 7টা। পুলিশ প্রধান বিল বেকারের টেবিলে বসে রেকর্ড প্লেয়ার বাজিয়ে টেপ শুনল তারা দুজন। টেপ শুনে তারা বিস্ময়ে বিমূঢ় হয়ে পড়েছিল। তারপর ভয়ানক উত্তেজিত হয়ে উঠল তারা দুজন। স্যার, ডেভিড উইলিয়াম জোন্স এবং জেনারেল শ্যারন খুন করেছে আলেকজান্ডার হ্যামিল্টনকে। এক্ষুনি আমি মনে করি ওদের গ্রেফতার করা প্রয়োজন, বলল পুলিশ প্রধান বিল বেকার জর্জ আব্রাহাম জনসনকে লক্ষ্য করে। আমি তোমার সাথে একমত বেকার, কিন্তু জানো তো ডেভিড উইলিয়াম জোন্সকে, তিনি কাউন্সিল অব আমেরিকান জুইস অ্যাসোসিয়েশনের সভাপতি। সেদিক থেকে সে রাজনৈতিক ক্ষমতাধর ব্যক্তি। আর জেনারেল শ্যারন আন্তর্জাতিক ইহুদি গোয়েন্দা সংস্থার প্রধান। তার গায়ে হাত দেওয়ার মধ্যে বাইরের রাজনৈতিক প্রতিক্রিয়ার ভয় আছে। সুতরাং তাদেরকে গ্রেফতারের জন্য রাজনৈতিক সিদ্ধান্ত প্রয়োজন। তাহলে প্রেসিডেন্টের অনুমতি নিতে হবে, দেখি প্রেসিডেন্টকে পাই কিনা, বলে জর্জ আব্রাহাম পকেট থেকে একটা FBI এর মোবাইল বের করল। প্রেসিডেন্টের বেড টেলিফোনে রিং করল। এই টেলিফোন সরাসরি প্রেসিডেন্ট ধরেন। ও প্রান্তে প্রেসিডেন্টের গলা পেল জর্জ আব্রাহাম। বলল জর্জ আব্রাহাম দ্রুত নরম কণ্ঠে, মিস্টার প্রেসিডেন্ট, সরি, এ সময় টেলিফোন করলাম খুব জরুরি প্রয়োজনে। ধন্যবাদ মিস্টার জর্জ, আমারও জরুরি প্রয়োজন। এই মুহূর্তে আপনাকে আশা করছিলাম। বলুন আপনার প্রয়োজনটা কি? আমি এবং বিল বেকার আপনার সাথে দেখা করতে চাই। এখন? প্রেসিডেন্ট বলল। আমরা খুব উপকৃত হব মিস্টার প্রেসিডেন্ট, বলল জর্জ আব্রাহাম। ভালোই হলো। উইলিয়াম রুজভেল্ট, রোনাল্ড ওয়াশিংটন, ম্যাক আর্থারকে ডেকেছি। আপনাকে খুঁজছিলাম। শুনলাম আর্লিংটন গেছেন। আপনি বিলকে নিয়ে এক্ষুনি চলে আসুন, বলল প্রেসিডেন্ট। টেলিফোন রেখে দিয়ে জর্জ আব্রাহাম বিল বেকারকে প্রেসিডেন্টের কথা ব্রিফ করল এবং টেপটা পকেটে নিয়ে বলল, চলুন উঠি। তারা বেরিয়ে এলো অফিস থেকে। তাদের গাড়ি ছুটল হোয়াইট হাউসের উদ্দেশ্যে। হোয়াইট হাউসে প্রেসিডেন্টের ওভাল অফিস। ওভাল টেবিলে প্রেসিডেন্টের চেয়ারে প্রেসিডেন্ট অ্যাডামস হ্যারিসন আসীন। তার সামনে ওভাল টেবিলের ওপাশে বসেছে প্রেসিডেন্টের নিরাপত্তা উপদেষ্টা উইলিয়াম রুজভেল্ট, জর্জ আব্রাহাম জনসন, অ্যাডমিরাল ম্যাক আর্থার, বিল বেকার এবং জেনারেল রোনাল্ড ওয়াশিংটন।
বৈঠকে প্রেসিডেন্টই কথা শুরু করেছে। বলছিল সে, দেশ ও জনগণের স্বার্থের সাথে গভীরভাবে সম্পৃক্ত একটা বিষয়ে পরামর্শের জন্য আমরা এখানে বসেছি। ইহুদি গোয়েন্দা সংস্থা প্রধান জেনারেল শ্যারনরা যে নিউজ সংবাদ ও ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রচার করেছিল, তার জবাবে আহমদ মুসা, সারা জেফারসন ও গোল্ড ওয়াটাররা যে বক্তব্য সংবাদপত্র টিভি নেটওয়ার্কে পাঠিয়েছেন, তার কপি এবং এডওয়ার্ড হ্যারি ময়নিহানের উদ্ধার সম্পর্কিত যে রিপোর্ট মিস্টার জর্জ আব্রাহাম পাঠিয়েছেন, তারও কপি রাতে আপনারা সকলে পেয়েছেন। সব মিলিয়ে বিষয়টা এখন পরিষ্কার হয়ে গেছে। এ সম্পর্কে এখন আমাদের করণীয় কি, আপনাদের কাছে সে পরামর্শই জানতে চাই। প্রেসিডেন্ট থামতেই জর্জ আব্রাহাম জনসন বলল, মিস্টার প্রেসিডেন্ট, একটা বড় ঘটনা ঘটে গেছে। যে বিষয়ে কথা বলার জন্য আপনার সাথে দেখা করতে চেয়েছিলাম তা হচ্ছে জেনারেল আলেকজান্ডার হ্যামিল্টন গতরাতে খুন হয়েছেন। খুন? জর্জ আব্রাহাম জনসনের কথার মাঝখানে প্রেসিডেন্ট বলে উঠল, আলেকজান্ডার হ্যামিল্টন খুন হয়েছে? অন্য সবার চোখেও বিস্ময়। সবাই সোজা হয়ে বসেছে। ইয়েস, মিস্টার হ্যামিল্টন খুন হয়েছেন। খুন করেছে জেনারেল শ্যারন ও ডেভিড উইলিয়াম জোন্স। আলেকজান্ডার হ্যামিল্টন যখন ষড়যন্ত্রের কথা জানতে পারে, তখন আমেরিকার স্বার্থের বিরুদ্ধে যেতে এসে অস্বীকার করে। আলেকজান্ডার হ্যামিল্টন সব ফাঁস করে দেবে এই ভয়ে জেনারেল শ্যারনরা তাকে খুন করে বলে জর্জ আব্রাহাম পকেট থেকে একটা টেপ বের করে টেবিলে রাখল। বলল, এই টেপে জেনারেল আলেকজান্ডারের হত্যা ও তৎকালীন সকলের কথা রেকর্ড আছে। রেকর্ডটা বাজিয়ে শুনান মিস্টার জর্জ, বলে প্রেসিডেন্ট তার বাঁ হাত দিয়ে টেবিলের নিচের তলায় গোপন একটা সুইচ প্যানেলের একটিতে চাপ দিল। সঙ্গে সঙ্গে জর্জ আব্রাহামের সামনে টেবিল ফুঁড়ে বেরিয়ে এলো একটা ক্ষুদ্র ক্যাসেট প্লেয়ার। জর্জ আব্রাহাম টেবিল থেকে মাইক্রো ক্যাসেটটা নিয়ে প্লেয়ারে বসিয়ে দিল। প্লেয়ারটি কথা বলে উঠল। সাথে সাথে প্রেসিডেন্ট বলল, জেনারেল শ্যারনের কথার মাঝখান থেকে শুরু করা হলো কেন মিস্টার জর্জ? মিস্টার প্রেসিডেন্ট, মনে হয় জেনারেল হ্যামিল্টন ক্যাসেট অন করতে ভুলে গিয়েছিলেন, অথবা হতে পারে তিনি ওদের সন্দেহ করার পর ক্যাসেটটি অন করেন দলিল হিসাবে ওদের কথা রেকর্ডের জন্য, বলল জর্জ আব্রাহাম। ধন্যবাদ মিস্টার জর্জ, ওই রকমই একটা কিছু ঘটে থাকতে পারে, প্রেসিডেন্ট বলল। ক্যাসেট কথা বলে চলল। সবার মনোযোগ হুমড়ি খেয়ে পড়েছে ক্যাসেট থেকে বেরিয়ে আসা শব্দগুলোর উপর। জেনারেল শ্যারন, ডেভিড উইলিয়াম জোন্স এবং জেনারেল হ্যামিল্টনের বাক বিনিময় তারা শুনল জেনারেল হ্যামিল্টনের ভয়ার্ত কণ্ঠ। তার জবাব শুনল জেনারেল শ্যারনের কণ্ঠে। পরপরই তাদের কানে এলো দুবার গুলির শব্দ এবং জেনারেল হ্যামিল্টনের আর্তনাদ। জেনারেল হ্যামিল্টনের শেষ স্বগতোক্তি। সব শেষে ডেভিড উইলিয়াম জোন্স জেনারেল হ্যামিল্টনের লাশ একটি চিরকুট সহ তার বাড়ির সামনে রেখে আসার যে নির্দেশ দিল, সেটাও সকলে শুনল। এরপর প্রেসিডেন্ট নিজে ক্যাসেট প্লেয়ার বন্ধ করে দিল। বলল স্বগত কণ্ঠে, ঈশ্বর তার আত্মার মঙ্গল করুন। বেচারা বিভ্রান্ত হয়েছিল জেনারেল শ্যারনদের দ্বারা, কিন্তু জীবন দিয়ে সে প্রমাণ করে গেল সে একজন দেশপ্রেমিক আমেরিকান। নতুন বিশ্ব ব্যবস্থা, নিউ ওয়ার্ল্ড অর্ডার প্রশ্নে ওদের মিষ্টি কথা অনেক আমেরিকানকে বিভ্রান্ত করেছে। আমেরিকানদের কাছে বিষয়টি পরিষ্কার হওয়া দরকার, বলল জর্জ আব্রাহাম জনসন। শুধু অনেক আমেরিকানের কথা বলছেন কেন? সেদিন সারা জেফারসনের সাথে কথা বলার পর বিষয়টা নিয়ে আমি নতুন করে গভীরভাবে ভাবছি। জেনারেল আলেকজান্ডার হ্যামিল্টন জীবন দিয়ে ঈশ্বরের কাছে তার যে প্রার্থনা রেখে গেলেন, তা আমার হৃদয়কে আজ তীরের মতো বিদ্ধ করছে মিস্টার জর্জ, বলল প্রেসিডেন্ট। তার কণ্ঠে গভীর আবেগ। বলেই প্রেসিডেন্ট সোজা হয়ে বসল। বলল, উইলিয়াম রুজভেল্টের দিকে তাকিয়ে, বলুন মিস্টার রুজভেল্ট, আপনি কি ভাবছেন? উইলিয়াম রুজভেল্ট নড়ে চড়ে সোজা হয়ে বসল। বলল, আইনকে তার নিজস্ব গতিতে চলতে দেওয়ার আমি পক্ষে। তবে মিস্টার প্রেসিডেন্ট, আপনি এই সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক ফ্রন্টের শীর্ষ ইহুদি নেতাদের ব্রিফ করতে পারেন। তারপর প্রেসিডেন্ট তাকালেন জর্জ আব্রাহাম জনসনের দিকে। এইভাবে একে একে সবার মত নিলেন প্রেসিডেন্ট। সবাই সমর্থন করল উইলিয়াম রুজভেল্টকে। সবার মত শোনার পর প্রেসিডেন্ট বলল, আইনের গতিকে যদি শর্ত সাপেক্ষ করা হয়, তাহলে তার নিজস্ব গতি থাকে না। সুতরাং শর্তের প্রয়োজন নেই। মিস্টার প্রেসিডেন্ট, আমি আলোচনার প্রস্তাব এজন্য করেছিলাম যে রাজনৈতিক ফ্রন্টে আমরা যাতে ক্ষতিগ্রস্ত না হই, বলল উইলিয়াম রুজভেল্ট। মিস্টার উইলিয়াম রুজভেল্ট, ওদেরকে সব ব্যাপারে সম্মত করতে গেলে ওদের কিছু ব্যাপারে আমাদেরকে সম্মত হতে হবে। এভাবে
সমঝোতা করলে আইনের নিজস্ব গতি বাধাগ্রস্ত হয়। রাজনৈতিক স্বার্থে এই সমঝোতা ঠিক নয়। ফ্রি আমেরিকা ঠিকই বলেছে যে আমাদের রাজনীতি, আমাদের গণতন্ত্র, অর্থনীতি এর অনেক কিছু স্বার্থবাদী গ্রুপের হাতে পণবন্দী হয়ে পড়েছে। এই পণবন্দী অবস্থা শুধু আমাদের নয়, আমাদের জাতির স্বাধীন গতিকেও বাধাগ্রস্ত করেছে। আমাদের রাজনীতিকে এখন এখান থেকে সরিয়ে আনা দরকার। বলে প্রেসিডেন্ট একটু থামল, তাকালো জর্জ আব্রাহাম ও বিল বেকারের দিকে, বলল, আপনারা বোধহয় আমার সাক্ষাৎ চেয়েছিলেন তাদের গ্রেফতার করার অনুমতির জন্যে। আমি আদেশ দিচ্ছি, আপনারা আপাতত জেনারেল হ্যামিল্টনকে হত্যার অপরাধে ডেভিড উইলিয়াম জোন্স এবং জেনারেল শ্যারনকে গ্রেফতার করতে পারেন। তবে হ্যারিকে কিডন্যাপ ও লস আলামোসের ঘটনা তদন্ত শেষ হওয়ার পর নতুন গ্রেফতারের সিদ্ধান্ত নেওয়া যাবে। মিস্টার প্রেসিডেন্ট, ব্যাংকার আইজ্যাক বেন গুরিয়ান ও সাবা বেন গুরিয়ানকে কিডন্যাপের ব্যাপারও আমরা সামনে আনতে পারি, বলল জর্জ আব্রাহাম জনসন। অবশ্যই ফ্রি আমেরিকা ও হোয়াইট ইগলরা যে প্রতিবাদ পত্রিকায় পাঠিয়েছে তাতেও এ প্রসঙ্গ এসেছে। সুতরাং অবশ্যই এরও তদন্ত শেষ করতে হবে এবং অপরাধীদের পাকড়াও করতে হবে। তার সাথে জর্জ জুনিয়রকে কিডন্যাপ করার ব্যাপারটাও আমরা সামনে আনতে পারি। মোট কথা হলো, সংশ্লিষ্ট কোনো কিছুই বাদ দেওয়া যাবে না, বলল প্রেসিডেন্ট। মিস্টার প্রেসিডেন্ট, শুরুতেই গ্রেফতারে না গিয়ে আমরা আইনকে এগিয়ে নিতে পারি, বলল প্রেসিডেন্টের নিরাপত্তা উপদেষ্টা উইলিয়াম রুজভেল্ট। শুরু কোথায়? লস আলামোস নিয়ে যে ঘটনা, তার তো এটা মাঝপথ। আর শুরু হলেই বা ক্ষতি কি? খনি এবং জঘন্য গোয়েন্দা বৃত্তিতে লিপ্ত কাউকে গ্রেফতার করা যাবে না। মার্কিন বিবেক এতটা অন্ধ, মার্কিন আইন এতটা দুর্বল হয়ে যায়নি, প্রেসিডেন্ট বলল। মিস্টার প্রেসিডেন্ট, আজ সকাল 8টায় সিনেট ও হাউস অব রিপ্রেজেন্টেটিভ নেতৃবৃন্দের একটা গোপন বৈঠক আছে জেনারেল শ্যারনদের সাথে। প্রেসিডেন্টের আদেশ আমরা গ্রহণ করলাম, কিন্তু আদেশটির বাস্তবায়ন হবে বৈঠকটির পর, জর্জ আব্রাহাম জনসন বলল। তার মানে সিদ্ধান্তকে আপনি ওই বৈঠকের ফল সাপেক্ষ করতে চান, মিস্টার জর্জ, বলল প্রেসিডেন্ট, তার কণ্ঠে বিরক্তির সুর। ঠিক বৈঠকের ফল সাপেক্ষ নয়, তবে আদেশ বাস্তবায়নের পন্থার মধ্যে নতুন কোনো চিন্তা আসতে পারে, মিস্টার প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের মুখে এক টুকরো হাসি ফুটে উঠল, বলল, একটা নতুন চিন্তা আমি যোগ করছি, মিস্টার জর্জ। ওই গোপন বৈঠক থেকে ফেরার পথে জেনারেল শ্যারন ও মিস্টার ডেভিডকে গ্রেফতার করুন। প্রেসিডেন্ট থামল, কিন্তু থেমে আবার হঠাৎ করে বলে উঠল, ঠিক আছে মিস্টার জর্জ, বেলা 12টা পর্যন্ত এই আলোচনা আমরা মুলতবি করলাম। ঠিক 12টায় আমি আপনাদের এখানে চাই। ধন্যবাদ মিস্টার প্রেসিডেন্ট, বলল জর্জ আব্রাহাম। ধন্যবাদ সকলকে, প্রেসিডেন্ট বলল, তারপর উঠে দাঁড়ালো। সকলে হ্যান্ডশেক করে বিদায় নিল। বৈঠক বসেছে ইন্টেলিজেন্স বিষয়ক হাউস সিলেক্ট কমিটির চেয়ারম্যান অ্যান্ড্রু জ্যাকবসের বাসায়। ঠিক 8টাতেই মিটিংয়ে উপস্থিত হয়েছে সিনেট চিফ চার্লস ডব্লিউ ওয়ার্নার, হাউস অব রিপ্রেজেন্টেটিভ চিফ বে রিচার্ডসন, সিনেট ইন্টেলিজেন্স স্পেশাল কমিটির চেয়ারম্যান আনা প্যাট্রিসিয়া এবং ফরেন রিলেশনস হাউস সিলেক্ট কমিটির চেয়ারম্যান বব এইচ ব্রুস। তাদের একটু পরে এসেছে সিনেট ও হাউস ডেমোক্র্যাট দলের সংসদীয় 2 দলনেতা জন টার্নার ও স্ল্যাড গার্টন। সিনেট ও হাউসের রিপাবলিকান 2 সংসদীয় দলনেতা আসার কথা, কিন্তু এসে পৌঁছাননি। মিটিংয়ের হোস্ট অ্যান্ড্রু জ্যাকবস সবাইকে জানায় সিনেটর ড্যানিয়েল ময়নিহান পারিবারিক সমস্যার কারণে একটু দেরিতে আসবেন। যারা মিটিংয়ে এসেছেন তাদের সবারই চোখে মুখে প্রবল উত্তেজনার ছাপ। মিটিংয়ের হোস্ট অ্যান্ড্রু জ্যাকবস সবাইকে হাসি মুখে তার বাড়িতে স্বাগত জানান বটে, কিন্তু দেখা যায় তাকে দারুণ বিব্রত। সবাই বসার পর প্রথমেই কথা বলে সিনেট চিফ চার্লস ডব্লিউ ওয়ার্নার। বলে অ্যান্ড্রু জ্যাকবসকে লক্ষ্য করি, মিস্টার জ্যাকবস, জানলাম মিস্টার ময়নিহান একটু দেরিতে আসবেন। মিস্টার টার্নার ও গার্টনও নিশ্চয় এসেছেন, কিন্তু মিটিং যারা ডাকলেন সে মিস্টার জোন্সরা কোথায়? মুখটা মলিন হয়ে যায় অ্যান্ড্রু জ্যাকবসের। বলে সে, সরি স্যার ওয়ার্নার, সরি টু অল। মিনিট 20 আগে আমি মিস্টার ডেভিড উইলিয়াম জোন্সের টেলিফোন পেলাম। তিনি জানালেন ফ্রি আমেরিকা ও হোয়াইট ইগলের যে প্রতিবাদপত্র পত্রিকায় ছাপা হয়েছে ও টেলিভিশন নেটওয়ার্কে গেছে, তার পাল্টা প্রতিবাদ তৈরি নিয়ে তারা ভীষণ ব্যস্ত হয়ে পড়েছেন। তারা সবার কাছে মাপ চেয়েছেন এবং আগামীকাল সকাল 8টা পর্যন্ত মিটিং মুলতবি করার জন্য সবার কাছে স্বনির্বন্ধ অনুরোধ জানিয়েছেন। থামে অ্যান্ড্রু জ্যাকবস, কিন্তু কোনো কথা কারো কাছ থেকে আসে না। গম্ভীর সবাই। অবশেষে কথা বলে বসে,
বয়সে সবার প্রবীণ সিনেট চিফস চার্লস ডব্লিউ অর্নার বলে, আপনাদের মত বলুন। আবার নীরবতা, সবার চোখে মুখে একটা বিরক্তির ভাব। এবার কথা বলে সিনেট ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান আনা প্যাট্রিসিয়া। বলে, আমরা মিটিং মুলতবি করব কিনা সে বিষয়ে কিছু বলার আগে আমি সকলকে আহ্বান জানাচ্ছি বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য। আমাদের একত্র হওয়া এতে কাজে লাগবে এবং কালকের সিদ্ধান্ত নেওয়াও সহজ হবে। ভালো প্রস্তাব, কিন্তু মিস্টার জোনসের অনুপস্থিতিতে এই ব্যাপারে কি ফলপ্রসূ আলোচনা করা যাবে? তার চেয়ে আলোচনা তাদের প্রস্তাব মতো কাল পর্যন্ত মুলতবি করাই কি ভালো নয়? বলে অ্যান্ড্রু জ্যাকবস অনেকটা দ্বিধা জড়িত কণ্ঠে। তার কথা শেষ হতে স্ল্যাড গার্টন ও অ্যান্ড্রু জ্যাকবসকে সমর্থন করে বলে, সত্যি মূলপক্ষের অনুপস্থিতিতে আলোচনা তেমন সাজবে না। অনেক কিছুরই ব্যাখ্যা প্রয়োজন। গার্টনের কণ্ঠ শক্তিশালী নয়, দ্বিধা জড়িত। জন টার্নার কথা বলার জন্য মুখ খুলছিল, কিন্তু তার আগে আনা প্যাট্রিসিয়া বলে ওঠে, আমরা বিচার করতে বসছি না, সুতরাং কোনো পক্ষের শুনানি নেবার প্রয়োজন পড়ে না। আমরা স্বাধীন নাগরিক হিসাবে চলমান একটা অবস্থা পর্যালোচনা করব। সেই পর্যালোচনাটা সময়ের জন্য খুবই প্রয়োজনীয়। আনা প্যাট্রিসিয়ার কথা শেষ হওয়ার সাথে সাথে চার্লস ডব্লিউ অর্নার, জন জে রিচার্ডসন এবং বব এইচ ব্রুস একসঙ্গে বলে ওঠে, ঠিক আছে, আলোচনায় দোষ কি, সময়টা কাজে লাগুক। এই কথার সাথে চার্লস অর্নার আরও যোগ করে, আমার মনে হয় মিস্টার শ্যারনরা আসেননি, ভালোই হয়েছে। ভোরে ফ্রি আমেরিকার প্রতিবাদ পড়ার পর মনে হয়েছে মিস্টার শ্যারনদের সাথে কথা বলার আগে আমাদের একটা পৃথক আলোচনা দরকার। মনে হচ্ছে ঈশ্বরও চান এই আলোচনা হোক। ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ মিস্টার অর্নার। আমি ফ্রি আমেরিকার প্রতিবাদটা একবার নয় কয়েকবার পড়েছি। সরকার ফ্রি আমেরিকার সবাইকে অভিযুক্ত করে যে রিপোর্ট ছাপা হয়েছিল তার সাথে মিলিয়ে পড়েছি। এভাবে পড়তে গিয়ে আমি এতটা উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম যে সঙ্গে সঙ্গে আমি অনেকগুলো জায়গায় টেলিফোন করে কিছু বিষয়ে যাচাই করার চেষ্টা করেছি, আর তাতে আমার উদ্বেগ আরও বেড়েছে। এই বিষয়গুলো আমি মনে করি দেশের স্বার্থে আলোচনা হওয়া প্রয়োজন। মিস্টার অর্নারের মতো আমারও মনে হয়েছে এ নিয়ে আমাদের এটা পৃথক আলোচনা হওয়া দরকার, বলে প্যাট্রিসিয়া। আনা প্যাট্রিসিয়ার কথা শেষ হতে সিনেটের ডেমোক্র্যাট দলীয় নেতা জন টার্নার বলে ওঠে, ঠিক আছে মিস প্যাট্রিসিয়া, আলোচনায় নতুন কিছু পেলে সেটা আনন্দরই হবে মনে হচ্ছে। আপনি বিষয়টা নিয়ে বিশেষভাবে ভেবেছেন, সুতরাং আমি প্রস্তাব করছি আপনি প্রথমে আলোচনা শুরু করুন। অন্য সবাই জন টার্নারকে সমর্থন করে মাথা নাড়ে, শুধু অ্যান্ড্রু জ্যাকবস ও স্ল্যাড গার্টনের মুখ মলিন হয়ে ওঠে। থ্যাঙ্কস অল, বলে কথা শুরু করে অ্যানা প্যাট্রিসিয়া। আপনারা সকলেই পত্রপত্রিকায় প্রকাশিত রিপোর্ট, টিভি চ্যানেলের সচিত্র বিবরণ দেখেছেন এবং এর প্রতিবাদটাও আপনারা আজ পড়েছেন। প্রথমে গোটা বিষয়ের উপর আমার ভাবনাটা তুলে ধরছি, বলে অ্যানা প্যাট্রিসিয়া একটু থামে। মুখটা নিচু করে বোধহয় নিজেকে একটু আত্মস্থ করে চিন্তাকে গুছিয়ে নেয়। তারপর শুরু করে, গোটা বিষয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল লস আলামোসের সুড়ঙ্গ। আমাদের বোঝানোর চেষ্টা করা হয়েছে গোয়েন্দা সুড়ঙ্গ হওয়ায় ব্যাপারটা আহমাদ মুসার অপপ্রচার। এটা আসলে এক্সিট সুড়ঙ্গ। ফ্রি আমেরিকা ও হোয়াইট ইগলের প্রতিবাদে এটা প্রকৃতই যে গোপন গোয়েন্দা সুড়ঙ্গ, তার পক্ষে কতগুলো প্রমাণ পেশ করা হয়েছে। প্রথম প্রমাণ হিসেবে সুড়ঙ্গের মাটি ও পাথরের কার্বন টেস্টের বরাত দিয়ে বলেছে লস আলামোস স্ট্র্যাটেজিক রিসার্চ ল্যাবরেটরি যখন তৈরি হয়েছে তখন সুড়ঙ্গ তৈরি হয়নি। সুড়ঙ্গ তৈরি হয়েছে সবুজ পাহাড়ে ইহুদি বিজ্ঞানী জন জ্যাকবের বাড়ি যখন তৈরি হয় তখন। দ্বিতীয় প্রমাণ হিসাবে সুড়ঙ্গের নির্মাণ প্রকৃতির ব্যাপারে নির্মাণ বিশেষজ্ঞদের বরাত দিয়ে বলা হয়েছে সুড়ঙ্গটি নির্মাণ শুরু হয় সবুজ পাহাড়ের বিজ্ঞানী জন জ্যাকবের বাড়ি থেকে, লস আলামোস থেকে নয়। তৃতীয় প্রমাণ তারা দিয়েছে সুড়ঙ্গে প্রবেশ নিয়ন্ত্রণের মেকানিজম রয়েছে সবুজ পাহাড় প্রান্তের সুড়ঙ্গ মুখে। সবুজ পাহাড়ে জন জ্যাকবের বাড়িতে যিনি থাকবেন তারই নিয়ন্ত্রণে থাকবে সুড়ঙ্গে প্রবেশ এবং বেরিয়ে আসার অধিকার। তাদের চতুর্থ প্রমাণ হল স্নায়ু যুদ্ধকালীন সময়ের প্রেসিডেন্ট যারা বেঁচে আছেন এবং লস আলামোস স্ট্র্যাটেজিক রিসার্চ ল্যাবের সাবেক ডাইরেক্টরদের কেউই জানেন না এ ধরনের একটা সুড়ঙ্গের কথা। হাতের গ্লাসটা রেখে আসার জন্য একটু থেমেছিল আনা প্যাট্রিসিয়া। প্যাট্রিসিয়া থামতেই সিনেট ডেমোক্র্যাট দলীয় নেতা জন টার্নার বলে ওঠে, প্রমাণ চারটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু যাচাইয়ের প্রশ্ন আছে। গ্লাস রেখে এসে বসছিল আনা প্যাট্রিসিয়া। সে কথা বলার জন্য মুখ খোলে, কিন্তু তার আগে সিনেট সভাপতি চার্লস অর্নার বলে ওঠে,
ইয়েস মিস্টার টার্নার, প্রমাণগুলো একেবারে সঠিক। এখন চাই এগুলো যে ফ্যাক্ট তার কনফার্মেশন। ধন্যবাদ মিস্টার অর্নার, জন টার্নার। যদিও আমি জানি সরকারি রিপোর্ট সব কথাকে কনফার্ম করেছে, তবু আমি যাচাই বাছাই করতে চেষ্টা করেছি। আমি লস আলামোসে ডক্টর হাওয়ার্ডকে টেলিফোন করেছিলাম। তিনি সুড়ঙ্গে ঢুকেছিলেন। বললেন তৃতীয় প্রমাণের কথাগুলো সত্য। সুড়ঙ্গটি শেষ হয়েছে সবুজ পাহাড়ের একটা অন্ধকূপে। সুড়ঙ্গমুখের এবড়ো থেবড়ো একটা পাথুরে দরজা খুলে সে অন্ধকূপে ঢোকা যায়, কিন্তু এই দরজা খোলার চাবিকাঠি রয়েছে অন্ধকূপে। অন্ধকূপের দিক থেকে দরজা খুলে যে সুড়ঙ্গে ঢোকে সে শুধু পারে সুড়ঙ্গ থেকে দরজা খুলে অন্ধকূপে ঢুকে বাইরে বেরিয়ে যেতে। এরপর আনা প্যাট্রিসিয়ার কথায় বাধা দিয়ে হাউস অব রিপ্রেজেন্টেটিভের ফরেন রিলেশনস কমিটির চেয়ারম্যান বব এইচ ব্রুস বলে, আর কোনো প্রমাণের দরকার নেই মিস প্যাট্রিসিয়া। সুড়ঙ্গটি এক্সিট সুড়ঙ্গ হলে এর নিয়ন্ত্রণ থাকত লস আলামোসে। এর নিয়ন্ত্রণ সবুজ পাহাড়ে থাকা নিঃসন্দেহে প্রমাণ করে এটা গোয়েন্দা সুড়ঙ্গ। দুর্ভাগ্য আমাদের। বব এইচ ব্রুসের কণ্ঠ ভারী ও খুবই মলিন। তবু শোনা যাক, সব বিষয়ে নিশ্চিন্ত হওয়ার মধ্যে কোনো ক্ষতি নেই। ব্রুস থামতেই বলে ওঠে অ্যান্ড্রু জ্যাকবস। তার চোখে হতাশা। অ্যান্ড্রুর কথা শেষ হলে আনা প্যাট্রিসিয়া বলে, যাচাইয়ের জন্য অন্য যে কয় জায়গায় আমি টেলিফোন করেছি সব জায়গা থেকে প্রমাণের পক্ষে ইতিবাচক জবাব মিলেছে। সুড়ঙ্গের সয়েল টেস্ট ও নির্মাণ টেস্ট দুটোই করেছে লস অ্যাঞ্জেলসের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার বিজ্ঞানী ও ইঞ্জিনিয়াররা। ফ্রি আমেরিকা প্রতিবাদে যা বলেছে সে কথা তাদের কাছ থেকেও শুনেছি। আর ডক্টর হাওয়ার্ড বলেছেন লস আলামোস স্ট্র্যাটেজিক ল্যাবের সাবেক পরিচালকরা কেউই জানতেন না এ ধরনের সুড়ঙ্গের কথা। এমনকি স্নায়ুযুদ্ধের সবচেয়ে চরম মুহূর্ত 60-এর দশকে লস আলামোস ল্যাবের পরিচালক ছিলেন শতায়ু মিস্টার বেঞ্জামিন বাকনুর। তিনি নিজেই টেলিফোন করেছিলেন ডক্টর হাওয়ার্ডকে। তিনি ওই ধরনের কোনো এক্সিট সুড়ঙ্গ থাকার কথা অস্বীকার করেছেন। ধন্যবাদ মিস প্যাট্রিসিয়া। অন্তত আমার কাছে আর কোনো অস্পষ্টতা নেই। এই ঘটনার মূল ঘটনা হলো সুড়ঙ্গ। সুড়ঙ্গটা যেহেতু গোয়েন্দা সুড়ঙ্গ, সেহেতু ফ্রি আমেরিকার প্রতিবাদের সব কথায় সত্য বলে ধরে নিতে হবে, বলে ওঠে বব এইচ ব্রুস। কিন্তু মিস্টার ব্রুস, তার অর্থ এই নয় যে মিস্টার শ্যারন ও মিস্টার ডেভিড জোন্সরা মানে ইহুদিরা আসামি হবেন, ক্ষুব্ধ কণ্ঠে বলে ওঠে অ্যান্ড্রু জ্যাকবস। তা ঠিক, কিন্তু আমরা এখানে আসামি নির্ধারণ করছি না। দুরকম তথ্যের মধ্যে থেকে সত্যটা বের করে নেওয়ার চেষ্টা করছি, বলে আনা প্যাট্রিসিয়া। মিস প্যাট্রিসিয়া, লস আলামোস রোড ও সান্তাফে বিমানবন্দরের 2 সন্ত্রাসী ঘটনা সম্পর্কে আপনি কি ভেবেছেন সেটা বলুন, বলে ওঠে হাউস অব রিপ্রেজেন্টেটিভ ডেমোক্র্যাট দলীয় নেতা স্ল্যাড গ্লাটন। আলোচনার মধ্যে এই প্রথম কথা বলে সে। লস আলামোস সান্তাফে রোডে যে সন্ত্রাসীরা নিহত হয়েছিল তাদের কাছে তাদের পরিচয় প্রমাণ করার মতো কিছু পাওয়া যায়নি। তারা কেউই আমেরিকান ব্ল্যাক বা শ্বেতাঙ্গ নয়। তাদের জাতিগত উদ্ভব সম্বন্ধনীয় অ্যানথ্রোপোলজি টেস্ট হয়েছে জর্জ ওয়াশিংটন টেস্ট ইউনিভার্সিটির অ্যানথ্রোপোলজি বিভাগে। পরীক্ষা করেছেন বিজ্ঞানী ডক্টর লি এইচ হ্যামিল্টন। তার কাছে জেনেছি তারা সবাই সাবেক ইসরায়েল এলাকার ইহুদি বংশোদ্ভূত বলে পরীক্ষায় প্রমাণিত হয়েছে। অন্যদিকে সান্তাফে বিমানবন্দরে এফবিআইয়ের যে বিমান বিস্ফোরণে ধ্বংস হয়, সে বিমান যার চালানোর কথা ছিল এবং বিমানটি টেক অফের কয়েক মিনিট আগে যিনি অসুস্থ হয়েছেন বলে চলে যান, পরে প্রমাণিত হয় অসুস্থতার ভান করে তিনি পালিয়ে যান। তিনি ধরা পড়েছেন। তিনি স্বীকার করেছেন বোমা পাতার কথা। জেনারেল শ্যারনরাই সে বোমা তাকে সরবরাহ করে আহমাদ মুসা সহ তদন্ত টিমের কর্মকর্তাদের হত্যার জন্য, বলে আনা প্যাট্রিসিয়া। আনা প্যাট্রিসিয়া কথা শেষ করলে একটা নীরবতা নেমে আসে। সবাই ভাবছে। নীরবতা ভঙ্গ করলে অ্যান্ড্রু জ্যাকবস বলল, আমরা এভাবে ইহুদিদের প্রতিপক্ষ হিসাবে দাঁড় করাচ্ছি, এটা কি ঠিক? আর 2-1 জনের স্বীকারোক্তির ভিত্তিতে জেনারেল শ্যারনদের মতো সম্মানিত ব্যক্তিকে আমরা আসামি হিসাবে দাঁড় করাবো, এটাও ঠিক নয়। না না, ইহুদিরা অবশ্যই প্রতিপক্ষ নয়, মাত্র একটা গ্রুপ ষড়যন্ত্রকারী হিসেবে আমাদের সামনে আসছে। এদের সাথে দেশপ্রেমিক ইহুদিদের কোনো সম্পর্ক নেই। আর জেনারেল শ্যারনদের মতো সম্মানিত লোককে বিনা তদন্তে বিনা প্রমাণে আসামি। কথা শেষ করতে পারল না চার্লস অর্নার। ড্রয়িং রুমে প্রবেশ করল ড্যানিয়েল ময়নিহান এবং সেই সাথে তার ছেলে হ্যারি এডওয়ার্ড ময়নিহান। হ্যারি এডওয়ার্ডের বিধ্বস্ত চেহারা, তার কপালে ও হাতে ব্যান্ডেজ। ঘরে প্রবেশ করে ড্যানিয়েল ময়নিহান বলল, গুড মর্নিং টু অল। ঈশ্বরকে ধন্যবাদ, মধ্যরাতে হ্যারিকে ফিরে পেয়েছি। আমি
ময়নিহানের কথার মাঝখানে কথা বলে উঠল অ্যানা প্যাট্রিসিয়া। মাফ করবেন মিস্টার ময়নিহান, হ্যারি মুক্ত হওয়ার সংবাদ আমরা পেয়েছি, কিন্তু মুক্ত করল কে, কিভাবে? হ্যারিকে আমার বাসায় নিয়ে এসেছে এফবিআই লোকেরা, কিন্তু হ্যারিকে মুক্ত করার অভিযান চালিয়েছিল স্বয়ং আহমাদ মুসা এবং সারা জেফারসন। হ্যারিকে মুক্ত করার পূর্ব মুহূর্তে তারা এফবিআইকে ডাকে ক্রিমিনালদের গ্রেফতার করার জন্য। আহমাদ মুসা ওকে উদ্ধার করেছে? তাহলে ওকে কিডন্যাপ করেছিল কে? বলল অ্যান্ড্রু জ্যাকবস। কিডন্যাপ করেছিল জেনারেল শ্যারনরা, বলল ড্যানিয়েল ময়নিহান। চোখ ছানাবড়া হয়ে গেছে অ্যান্ড্রু জ্যাকবসের। বিস্ময় ফুটে উঠেছে অন্য সবার চোখে মুখে।